জীবনের সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে একটি ছেলে আত্মহত্যা করে, যার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। তার আত্মাটাকে দুনিয়ায় 12 বার ভিন্ন ভিন্ন মানুষের দেহে পাঠানো হবে, যারা শীঘ্রই মরতে চলেছে। এতে সে 12 বার অসহনীয় মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তো প্রথম পর্বে ছেলেটি একে একে 7টি জীবন কাটিয়ে ফেলে। এতে সে বুঝতে পারে আত্মহত্যা করা তার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল। আসুন দেখে আসি পরবর্তী 5 জীবনে তার সাথে আর কি কি ঘটে। সপ্তম জীবন পাওয়ার পরে ইয়েজের তার গার্লফ্রেন্ড যিশুর সাথে দেখা হয়। ইয়েজে একদিন যিশুকে তার সত্যিটা জানিয়ে দেয় যে শাস্তি হিসেবে তার আত্মাকে বিভিন্ন মানুষের দেহে পাঠানো হচ্ছে। তার সামনে যে গেওনো দাঁড়িয়ে আছে তার শরীরে ইয়েজের আত্মা আছে। যিশু প্রচণ্ড শকে কোনো রিয়াক্ট করার আগেই একটা দুর্ঘটনা ঘটে যায়। ড্রাগ অ্যাডিক্টেড সাইকো পার্কতেও গাড়ি দিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে দেয় এবং ইয়েজেকেও শ্বাসরোধ করে মেরে ফেলে। সপ্তম মৃত্যুর পরে নরকের দরজায় জেগে উঠে ইয়েজে কান্নায় অস্থির হয়ে যায়। যিশুর মৃত্যুটা সে কিছুতেই মানতে পারছিল না। তার মনে হচ্ছিল সবকিছুর জন্য ডেথই দায়ী। তাই সে ছুটে গিয়ে ডেথের রিভলভারটা টেবিল থেকে তুলে নিয়ে ডেথের মাথায় রেখে গুলি চালিয়ে দেয়। কিন্তু ডেথ তো আর কোনো রক্ত মাংসের মানুষ না, তাই তার কিছুই হয় না। ইয়েজে গানটা দিয়ে নিজেকেও গুলি চালানোর চেষ্টা করে, তবে গান থেকে কোনো বুলেট বের হয় না। পেছন থেকে ডেথ আবার ডাক দিলে ইয়েজে বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করে সে মরার পরেও বেঁচে উঠল কিভাবে। ডেথ জানায় সে কোনো রক্ত মাংসের মানুষ না, তার কোনো দেহও নেই, তাই সে আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না। মোদ্দা কথা, তার কোনো মৃত্যু নেই। সে জাস্ট মানুষের একটা অবয়ব ধরে ইয়েজের সামনে এসেছে। চাইলে সে যে কোনো রূপ ধারণ করতে পারে। এই বলে ডেথ তার ভয়ঙ্কর একটা রূপ দেখায়, যেটা দেখে ইয়েজে ঘাবড়ে যায়। এরপরে সে ইয়েজের গার্লফ্রেন্ড যিশুর রূপ ধরে ইয়েজেকে বলে যিশুর ভাগ্যে ওখানেই মৃত্যু লেখা ছিল, তাই সে মরেছে। পার্থক্য এতটুকুই, ওর মৃত্যুর সময়ে ইয়েজে সেখানে ছিল। তার মৃত্যুতে ডেথের কোনো ছলচাতুরি ছিল না। ইয়েজে খেপে গিয়ে বলে সে যিশুর হত্যাকারীর ওপরের প্রতিশোধ নেবে। সে পার্কতেওকে খুন করে ফেলবে। ডেথ বলে ইয়েজের কাউকে খুন করার পারমিশন নেই। সে যদি কাউকে খুন করার চেষ্টা করে তবে ডেথ সেখানে গিয়ে ইয়েজেকে আটকাবে এবং তাকে তুলে এনে নরকে ছুঁড়ে ফেলবে। তো ইয়েজে একটু আগে যে বুলেট দিয়ে ডেথকে গুলি করেছিল, ডেথের ইশারায় সেই বুলেটটা আবার ইয়েজের গায়ে গিয়ে বিঁধে এবং সে নতুন একজনের দেহে ঢুকে যায়। ইয়েজে নতুন জীবনে এসে বেশ কনফিউজড হয়ে যায়। তার হাতে রক্ত লেগেছিল। সে যে রুমে আছে এই রুমটাতেও রক্তের ছড়াছড়ি, পাশাপাশি সেখানে অনেকগুলো ক্যানভাস ছিল। দেখে মনে হচ্ছিল সেগুলো রক্ত দিয়ে আঁকা। এ সময় বালতি ভর্তি রক্তের ভেতর থেকে ক্রিস্টাল পাথর উড়ে এসে ইয়েজের বর্তমান দেহে থাকা লোকটার ফ্ল্যাশব্যাক দেখায়। এই লোকটার নাম জিয়ং গিউছেওল। জিয়ং ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড। সে খুব ভালো আঁকাআঁকি করতে পারত, কিন্তু কেউ তার অঙ্কনের যথাযথ সম্মান দিত না। তার আর্টকে কেউ গুরুত্ব দিত না। একদিন জিয়ং প্রদর্শনী শেষ করে আপসেট হয়ে বাড়ি ফিরছিল। তখন রাস্তার পাশে পার্ক করা একটা গাড়ির উপরে একজন মেয়ে এসে পড়ে। মেয়েটা হয়তো সুইসাইডের জন্য ঝাঁপ দিয়েছিল। মেয়েটার মৃত রক্তাক্ত শরীর যেমন পজিশনে ছিল সেটা দেখে জিয়ং বেশ অনুপ্রেরণা পায়। সে মেয়েটার মৃত্যুর ওই দৃশ্যটা ক্যানভাসে ফুটিয়ে তোলে। পরবর্তীতে সেই আর্টটা প্রচুর দামে বিক্রি হয় এবং অনেক প্রশংসাও পায়। এরপর থেকে জিয়ংয়ের অন্যরকম নেশা জাগে। সে রাস্তাঘাট থেকে নিয়মিত মানুষকে অপহরণ করত এবং তাকে হত্যা করে বিকৃত রূপ দিয়ে সেটা আঁকত। এমনকি আর্টের জন্য সে তাদের রক্তও ইউজ করত। ফলে সে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং উচ্চ দামে তার আর্ট বিক্রি হতে থাকে। এভাবে সে একজন সাইকো কিলারে পরিণত হয়। এখন পর্যন্ত সে 15 জনকে খুন করেছে। ইভেন একটু আগেও সে একজনকে এখানে এনে ইলেকট্রিক করাত দিয়ে কেটে টুকরো টুকরো করেছে। জিয়ংয়ের লাইফের ফ্ল্যাশব্যাক দেখার পরে ইয়েজে খুবই ঘাবড়ে যায়। তার গা ঘিন ঘিন করে ওঠে এবং হরহর করে বমি করে ফেলে। এরকম ভয়ঙ্কর একজন সাইকোর দেহে ঢোকার জন্য সে আফসোস করতে থাকে। কিছু সময়ের ভেতরে সে নিজেকে সামলে নেয়। এরপরে জিয়ংয়ের আর্টগুলো দেখতে থাকে। এর ভেতরে একটা আর্ট দেখে ইয়েজের যিশুর কথা মনে পড়ে। সেই সাথে তার পার্ক তেওর কথাও মনে পড়ে। ইয়েজে রিয়ালাইজ করে তেওর মতো বদমাশকে মারতে হলে জিয়ংয়ের মতো একজন সাইকোকে প্রয়োজন। সে প্রতিজ্ঞা করে পার্ক তেওকে সে ভয়ঙ্কর মৃত্যু দেবে। এরপর ইয়েজে তার এবং যিশুর মার্ডার স্পটে চলে যায়। সেখানে দাঁড়িয়ে এসে গতরাতে হওয়া ঘটনাটা আবারও রিমেম্বার করে। তার মনে পড়ে অ্যাক্সিডেন্টের পরে তেও তার লয়ারকে অফার দিয়েছিল সে যেন খুনের দায়ভার নিজের কাঁধে নিয়ে নেয়। তাহলে লয়ার যতদিন জেলে থাকবে তেও তাকে ক্ষতিপূরণ দেবে এবং সে জেল থেকে বের হলেই তাকে
তেও নিজের কোম্পানির অধীনস্থ একটা কোম্পানির সিও বানিয়ে দেবে। এটা শুনে লয়ার তেওর অপরাধ নিজের ঘাড়ে নিতে রাজি হয়ে যায়। তেওর গাড়িতে একটা ড্যাশ ক্যাম লাগানো ছিল। লয়ার সেটা থেকে মেমোরি কার্ডটা খুলে রাস্তার আন্ডার টানেল ড্রেনে ফেলে দেয়। যে ড্রেনের ঢাকনাটা খুলে মেমোরি কার্ডের পাশাপাশি যিশুর ফাউন্টেন পেনটা পায়। গতরাতে তেও যিশুর লাশের পাশে এই পেনটা পেয়ে সেটাও ড্রেনের ভেতরে ছুঁড়ে মেরেছিল। পাশাপাশি সে যিশুর লাশ দেখে মন্তব্য করেছিল, মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এদিকে তেওর বাবা চেয়ারম্যান পার্কও সন্দেহ করছিল তেও একজন সাইকোপ্যাথ। তাই সে তেওর সাইকোপ্যাথিক টেস্ট নেওয়ার একটা প্ল্যান বানায়। সে একটা সেমিনারের আয়োজন করে। সেখানে সবার উপস্থিতিতে একজন সাইকিয়াট্রিস্ট বক্তৃতা দিচ্ছিল। বক্তৃতার এক পর্যায়ে সে তেওকে টেস্ট দেবার জন্য আহ্বান জানায়। তেও বাবার প্ল্যান বুঝতে পেরেছিল, তাই সে কৌশলে এই টেস্ট পাশ করে যায় এবং নিজেকে স্বাভাবিক প্রমাণ করে দেয়। অন্যদিকে যে তেওকে খুঁজতে খুঁজতে তার অফিসের সামনে চলে আসে। সে ভালো মানুষের ভেগ ধরে অফিসের কর্মচারীদের খাবার সার্ভ করছিল। এ সময় যে নাক দিয়ে ব্লিডিং হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে সে জানতে পারে জিয়ং এর ব্রেন টিউমার হয়েছে। সে বড় জোর আর 1 মাস বাঁচবে। যদিও যে এতে একদমই বিচলিত হয় না। জিয়ং বাঁচল কি বাঁচল না এতে তো তার কিছু যায় আসে না। সে জাস্ট তেওর ওপরে প্রতিশোধ নিতে চায়। তাহলে জিয়ংকে তার আর প্রয়োজন নেই। তো যে এবার তেওর বাড়ির অ্যাড্রেস ম্যানেজ করার জন্য দ্রুত বেরিয়ে যাচ্ছিল। তখন তার কাছে ফোন আসে এবং সৌভাগ্যক্রমে জানতে পারে তার একটা ক্যানভাস তেওর পছন্দ হয়েছে। সেটা কেনার জন্য তেও গ্যালারিতে অপেক্ষা করছে। এজন্য মেঘনা চাইতের বৃষ্টি। যে দ্রুত গ্যালারিতে চলে যায় এবং তেওর সাথে দেখা করে। তেও ক্যানভাসটার সারমর্ম জিজ্ঞেস করলে যে জানায় এই ক্যানভাসটা আলাদা আলাদা 5 জনের রক্ত দিয়ে আঁকা হয়েছে আর তাদের মৃত্যুগুলো ঈশ্বর একই সুতোয় বেঁধে রেখেছে। তেও যেহেতু সাইকো তাই সেও এই ক্যানভাসের অর্থ বুঝতে পারে। সে বলে এই ঈশ্বরটা আপনি, তাই না? যে তেওর প্রশংসা করে বলে আমি জানতাম আপনি এই আর্টের অর্থ বুঝতে পারবেন, কারণ আপনিও আমার মতো মানুষ খুন করতে পছন্দ করেন। এই কথাটা শুনে তেও চমকে ওঠে। তখন যে মজা করছে বলে কথা ঘুরিয়ে অন্য টপিকে চলে যায়। এরপরে তারা আর্টের ব্যাপারে আরো কিছু টুকটাক কথা বলে। এ সময় পিএ এসে তেওকে ডাক দিয়ে জানায় চেয়ারম্যান পার্ক তাকে ডাকছে। তাই তেও চলে যাচ্ছিল। তখন যে তেওর কাছে বাড়ির অ্যাড্রেস চেয়ে বলে সে তেওর বাড়িতে ক্যানভাসটা পাঠিয়ে দেবে। এভাবে কৌশলে সে তেওর বাড়ির ঠিকানা নিয়ে নেয়। তেও এরপরে চার্চে যায়। চার্চে আজ তেওর মৃত ছোট ভাই জিনতের মেমোরিয়ালের আয়োজন করা হয়েছিল। সবার এত আবেগ দেখে তেওর বিরক্তি এসে যায়। ভাইকে সে কোনোদিনও পছন্দ করত না। তেওর ছোটবেলা থেকেই মানসিক বিকৃতি শুরু হয়ে গিয়েছিল। তাদের বাড়িতে একজন কাজের লোক ছিল। সে কাজে আসার সময়ে বাচ্চাকে সাথে নিয়ে আসতো। নবজাতক বাচ্চার কান্না শুনে তেওর অসহ্য লাগতো। তাই সে একবার বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছিল। জিনতে সেটা দেখে ফেলেছিল এবং পরে সেটা বাবাকেও জানিয়ে দেয়। এই জন্য তেওর জিনতের ওপরে ক্ষোভ ছিল। এছাড়া তেও ফাউন্টেন পেনের ভেতরে ড্রাগের ট্যাবলেট রাখে। এটাও জিনতে জানতো, যার কারণে সব মিলিয়ে তেও জিনতেকে খুবই অপছন্দ করত। আর এই অপছন্দের কারণেই তেও দুর্ঘটনা নাটক সাজিয়ে জিনতেকে হত্যা করেছিল। তো সবার এসব নেকি কান্না তেওর ভালো লাগে না। তাই সে বিরক্ত হয়ে বেরিয়ে আসে এবং ড্রাগের কয়েকটা ট্যাবলেট সেবন করে পিনিকের ওপরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। তার এই এলোপাথারি গাড়ি চালানো পেট্রোলে থাকা 2 জন পুলিশ অফিসার আন জি হিউং এবং উ জি হুনের নজরে পড়ে। তাই তারা তেওকে তাড়া করে এবং একসময়ে ধরে ফেলে। জি হিউং তার সহকর্মী জিহুনকে এসব ঝামেলায় জড়াতে বারণ করছিল। আসলে কিছু ব্যক্তিগত কারণে জি হিউং সবসময় ঝামেলা মুক্ত থাকতে চাইত। তবে জিহুন একদম ভিন্ন। সে কলার চেপে ধরে তেওকে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করে। এতে তেও জিহুনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর সে কমিশনার জেনারেলকে ফোন করে জিহুনের নামে রিপোর্ট করে এবং তার সাথে কথা বলায়। এতে বাধ্য হয়ে জিহুন তেওকে ছেড়ে দেয়। কিন্তু তেওর ইগো হার্ট হয়েছিল। তাই সে জিহুনকে কয়েকটা চড় থাপ্পড় দেয় এবং তার মুখের ওপরে কিছু টাকা ছুঁড়ে মেরে চলে যায়। জিহুং অবশ্য এতক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। তাই তেও জিহুংয়ের ওপরে একটু সন্তুষ্ট হয়। এসব পাচাটা স্বভাবের লোকদের তেওর বেশ পছন্দ। যাই হোক, এরপরে তেও বাড়ি চলে যায়। বাড়ির সামনে গিয়ে দেখে যে মানে জিয়ং দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতে কোনো সিসি ক্যামেরা ছিল না। তাই তেও ওর মতলব ঠিকই বুঝতে পারে। এই জন্য গাড়ি থেকে নেমে সে ইয়েজের সাথে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে তেও গাড়ি থেকে বন্দুক বের করে গুলি চালায়। ইয়েজে পালিয়ে যাবার সময়ে গুলি খেয়ে পড়ে যায়। তাই তেও তার কন্ডিশন দেখার জন্য এগিয়ে যেতেই ইয়েজে আচমকা অ্যাটাক করে তাকে ধরাশয়ী করে ফেলে। তেও বিস্মিত হয়ে জিজ্ঞেস করে গুলি করার পরেও সে বেঁচে আছে কিভাবে। ইয়েজে জামা সরিয়ে দেখায় সে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে।
সে তেওকে ধরতে আসার সময় সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছিল। তো ইয়েজে এবার তেওকে গাড়িতে তুলে নেয়। স্টুডিওর সামনে এসে ইয়েজে বলে, এই জায়গায় আমি 15 জনকে হত্যা করেছি, আমি তোকেও এখানে হত্যা করব। প্রথমে আমি তোর আঙ্গুলগুলো কাটবো, এরপরে পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা পর্যন্ত করাত দিয়ে পিস পিস করে কেটে ফেলবো। ইয়েজে খেয়াল করে কথাগুলো শুনে তেওর হাত কাঁপছে। তো এরপরে সে তেওকে স্টুডিওর ভেতরে নিয়ে যায়, কিন্তু তেওকে বেডে বেঁধে দেবার আগেই জিওং এর ব্রেন টিউমারের প্রভাবে ইয়েজে সেন্সলেস হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকেই বেডে বাঁধা অবস্থায় আবিষ্কার করে, আর তার সামনে তেও বসেছিল। তেও বলে, প্রথমে ভেবেছিলাম তুই আমাকে চাপা মারছিস, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম মজা করার জন্য জায়গাটা অসাম। এরপরে তেও তার নিজের খুনগুলোর ব্যাপারে বলতে শুরু করে। তার প্রথম খুনটা হয়েছিল অ্যাক্সিডেন্টলি। সে গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ একজন লোক রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে এবং গাড়িতে ধাক্কা খেয়ে লোকটা উড়ে যায়। আসলে দর্শক, এই ঘটনাটা ঘটেছিল 7 বছর আগে। ইয়েজে যখন প্রথমবার তেকাং কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল তখন তার সামনে যে অ্যাক্সিডেন্টটা ঘটে ওটা আসলে তেই ঘটিয়েছিল। তো সেদিন মরণাপন্ন লোকটাকে দেখে তার অন্যরকম ফিল হয়েছিল। সে একই ফিলিংস পাওয়ার জন্য সে বারবার গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা করতে থাকে, কিন্তু ওই ফিলিংসটা আর পায় না। তবে আজকে যখন ইয়েজে তাকে খুনের বর্ণনা দিচ্ছিল তখন তেওর ভীষণ ইন্টারেস্টিং লাগে। এভাবে খুনের ফিলিংস কেমন হবে এটা ভেবেই তার উত্তেজনায় হাত কাঁপছিল। তো তেও এবার ইয়েজেকে হত্যার জন্য করাতটা হাতে নেয় এবং তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে বলে। ইয়েজে প্রাণ ভিক্ষা চাওয়ার বদলে তেওর মুখে থুতু ছুঁড়ে তাকে আরো খেপিয়ে দিয়ে বলে তেও কখনোই তাকে হত্যা করতে পারবে না। চ্যালেঞ্জ পেয়ে তেও এবার জীবন্ত ইয়েজেকে করাত দিয়ে টুকরো টুকরো করে কাটতে শুরু করে। ইয়েজে তেওকে যেভাবে খুনের বর্ণনা দিয়েছিল তেও একইভাবে তাকে কাটতে থাকে। প্রচণ্ড মরণ যন্ত্রণা নিয়ে ইয়েজের আত্মা আবারও নরকের দরজায় ফিরে আসে। ডেথ ইয়েজেকে বলে এটাই তার এখন পর্যন্ত সবচেয়ে কষ্টকর মৃত্যু। তবে ইয়েজে কষ্টের তোয়াক্কা না করে উচ্চস্বরে হাসতে শুরু করে। তার হাসি দেখে ডেথ বুঝতে পারে সে ইচ্ছে করে নিজের মৃত্যু ঘটিয়েছে। আসলে ইয়েজে জানতো সে কাউকে খুন করতে পারবে না। সে খুন করতে গেলেই ডেথ তাকে আটকাবে এবং নরকে পাঠিয়ে দেবে। এই জন্য সে তেওর ওপরে প্রতিশোধ নিতে একটা প্ল্যান বানায়। সে স্টুডিওতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। তেও তাকে যেভাবে খুন করেছে তার পুরোটাই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। শুধু তাই না, তেও তার ভাই জিন থেকে বিমান দুর্ঘটনা ঘটিয়ে হত্যা করেছিল। সেটার তো কোনো প্রমাণ ছিল না। মৃত্যুর আগ মুহূর্তে ইয়েজে কৌশলে তেওকে দিয়ে সে কথাটা স্বীকারও করায়। ফলে তেওর বিরুদ্ধে এবার দুটো খুনের প্রমাণ ম্যানেজ হয়ে যায়। তো ইয়েজের অট্টহাসি দেখে ডেথ বিরক্ত হয়ে যায়, তাই সে ইয়েজেকে আবারও গুলি করে এবং সে নতুন জীবনে ফিরে যায়। ইন্টারেস্টিংলি ইয়েজের আত্মা এবার পুলিশ অফিসার আনজিয়ং এর দেহে চলে আসে। ক্রিস্টাল পাথরটার কল্যাণে ইয়েজে জানতে পারে আনজিয়ং এর বর্তমান বয়স 42 বছর। তার বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি ডিউটি পালন করতে গিয়ে মারা যান। জিইয়ং নিজেও বাবার মতো আদর্শবান পুলিশ অফিসার হতে চেয়েছিল, তাই সে বড় হবার পরে পুলিশ অফিসার হয়ে যখন আনন্দে ছুটে এসে মাকে খবরটা জানায় তখন তার মা টেনশনে সেন্সলেস হয়ে যায়। মায়ের ভয় ছিল জিইয়ংও তার বাবার মতো ডিউটি করতে গিয়ে মারা যাবে। এই জন্য সে মাকে কথা দেয় সে রিস্ক নিয়ে কোনো কাজ করবে না। এই জন্যই মূলত সে নিজেকে যে কোনো ঝামেলা থেকে দূরে রাখত। তবে রিসেন্টলি তার মা মারা গেছে। ইয়েজে ফ্ল্যাশব্যাকে এটাও জানতে পারে গতরাতে তেইউ জিইয়ং এবং তার সহকর্মীর সাথে কতটা অসভ্যতা করেছে। তো ইয়েজে জিইয়ং এর দেহে এসে বেশ খুশি হয়েছিল। এবার সে স্টুডিও থেকে রেকর্ডিংগুলো এভিডেন্স হিসেবে কালেক্ট করে ইজিলি তেইউকে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারবে। তো ইয়েজে রাস্তা দিয়ে যাবার সময়ে কিমকে দেখতে পায়। সে একজনকে মারধর করছিল। এই কিম ইয়েজের পঞ্চম লাইফের তেসাং এর বন্ধু ছিল। তেসাং এর দেহে থাকাকালীন ইয়েজে জেল থেকে বের হবার পরে কিমই তাকে হত্যা করেছিল। তো তাকে হঠাৎ সামনে দেখে ইয়েজের প্রতিশোধ নেবার একটা সুযোগ পেয়ে যায়। সে কিমকে দিয়ে পাবলিকলি তেসাং এর খুনের কথা স্বীকার করায় এবং অ্যারেস্ট করে। এই সময় কেউ কেউ এই ভিডিও অনলাইনে ছেড়ে দেয়। ফলে ইয়েজে মানে ডিটেকটিভ জিইয়ং মুহূর্তেই হিরো হয়ে যায়। তার সহকর্মীরাও ভিডিওটা দেখে তাজ্জব হয়ে যায় যে জিইয়ং সবসময় ভয়ে নির্লিপ্ত হয়ে থাকতো তার এইরকম চেঞ্জ দেখে কেউই বিশ্বাস করতে পারছিল না। তো এরপরে ইয়েজে তেইউকে শায়েস্তা করার কথা ভাবে। সে তার এক সহকর্মীকে নিয়ে জিইয়ং এর স্টুডিওতে যায় এবং সেখানে গিয়ে রেড দেয়। সহকর্মী যখন জায়গাটা অদ্ভুতভাবে দেখছিল ইয়েজে তখন পাশের রুমে গিয়ে গতরাতে তেইউয়ের খুনের ভিডিওটা একটা পেন ড্রাইভে কপি করে নিয়ে মূল ফাইলটা কম্পিউটার থেকে ডিলিট করে দেয়। যদিও তার সহকর্মী ব্যাপারটা খেয়াল করে তবে সে কিছুই বলে না। এরপরে তাদের বাকি ফোর্স এবং ফরেন্সিক টিমকে ডাকা হয়। তারা এসে দেখে পুরো স্টুডিওতে রক্তের ছড়াছড়ি। ইয়েজে
যে এত বড় সত্য উদ্ঘাটন করেছে, তাই চিফ তার ওপরে খুবই সন্তুষ্ট হয়। ইয়েজে অবশ্য সেসব তোয়াক্কা না করে বাইরে চলে যায়। সে যখন রাস্তায় পেট্রোলিং করছিল তখন সেখান থেকে তেউ তার পিয়েকে নিয়ে যাচ্ছিল। আসলে তেউ গতরাতে খুন করে এত তৃপ্তি পেয়েছিল যে সে আবারও একইভাবে খুন করতে চাইছিল। এই জন্য পিয়েকে ভুজুং বাজুং দিয়ে সে স্টুডিওতে নিয়ে যাচ্ছিল। তবে রাস্তায় সে ইয়েজের সামনে পড়ে যায়। ইয়েজে কথার ছলে তেউকে বুঝিয়ে দেয় সে তার রহস্য জেনে গেছে, তাই তেউ সেখান থেকে দ্রুত চলে যায়। পরের দিন নিউজে জিওং এর বাসায় রেড দেবার ব্যাপারটা জানতে পেরে তেউ নিজের লোকদের ফোন দিয়ে ব্যাপারটা সামলে নিতে বলে। পাশাপাশি সে ডিটেকটিভ জিওং এরও একটা ব্যবস্থা করতে বলে। এদিকে ইয়েজে মার্ডারের ভিডিও ফুটেজটা একজন সাংবাদিককে দিয়ে সেটা প্রচার করতে বলে। এরপরে সে বুড়োতে ফিরে আসলে তার সহকর্মী তাকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে কেন সিসি ক্যামেরার ফুটেজটা কপি করে নিয়ে ডিলিট করে দিল। ইয়েজে বলে খুনটা করেছে তেউ। তাদের ডিপার্টমেন্টের ওপর পর্যায় পর্যন্ত তেউর হাত আছে, তাই ফুটেজটা তাদের হাতে পড়লে এভিডেন্সটা তারা নষ্ট করে ফেলতো। এই জন্য সে ফুটেজটা জায়গা মতো পৌঁছে দিয়েছে। তারা কথাবার্তা বলছিল, তখন ইয়েজে নিজের মাকে থানায় আসতে দেখে অবাক হয়ে যায়। এই ব্যাপারে সহকর্মীকে জিজ্ঞেস করলে সে জানতে পারে মহিলার বাড়িতে একটা টাকার ব্যাগ পাওয়া গেছে। সিসি ক্যামেরায় যাকে ব্যাগ রাখতে দেখা গেছে সেদিনই আবার তার লাশ পাওয়া যায়। এই জন্য মহিলা পুলিশের সন্দেহভাজন হয়ে গেছে, তাই তার বিরুদ্ধেও ইনকোয়ারি চলছে। এটা শুনে ইয়েজের খুব খারাপ লাগে। ব্যাগটা তো মায়ের বাড়িতে সেদিন সেই রেখে এসেছিল। মাকে সাহায্য করতে চেয়ে উল্টো তাকে বিপদে ফেলে দিয়েছে। এটা ভেবে তার মন খারাপ হয়ে যায়। হাজিরা শেষে মা যখন চলে যাচ্ছিল ইয়েজে অবচেতন মনে মা বলে ডাক দেয়। মা ফিরে তাকালে পরিস্থিতি সামলাতে ইয়েজে কথা ঘুরিয়ে মায়ের জুতার ফিতা বেঁধে দেয়, কারণ মায়ের জুতার ফিতা খুলে গিয়েছিল। মা জানায় এটা আমার ছেলের কিনে দেওয়া প্রথম জুতো। এইগুলো পরলে মনে হয় আমার ছেলে আমার সাথেই আছে। কথাটা শুনে ইয়েজের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে। নিজেকে সামনে নিয়ে সে জিজ্ঞেস করে টাকার ব্যাগটা তো আপনার কাছেই ছিল, তাহলে আপনি ব্যাগটার ব্যাপারে পুলিশকে রিপোর্ট কেন করলেন? আপনি রিপোর্ট না করলে তো পুলিশ জানতে পারতো না আপনার কাছে টাকার ব্যাগ আছে। ইয়েজের মা জানায় সে তার ছেলেকে বাঁচাতে পারেনি। এই অনুশোচনা তাকে কুরে কুরে খায়। এই টাকাগুলো পাওয়ার পরে সেটা তার কাছে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ বলে মনে হয়েছিল, তাই সে টাকাগুলো নিজের কাছে রাখতে চায়নি। এই বলে তার মা চলে যায়। পরের দিন ইয়েজে মায়ের দরজার সামনে কিছু খাবার রেখে লুকিয়ে যায়। সে খাবারের সাথে রিকোয়েস্ট করে একটা চিরকুটও রেখেছিল যাতে তাকে খাবার জন্য বলা হয়েছিল। সে যখন দেখে মা খাবারগুলো নিয়ে ভেতরে চলে গেছে তখন সে নিশ্চিন্ত হয়ে ফিরে যাচ্ছিল। এই সময় তেউর ভাড়া করা একজন গুন্ডা ইয়েজের ওপরে অ্যাটাক করে। ইয়েজে অবশ্য গুন্ডাটাকে দেখে চিনতে পারে। সে যখন চতুর্থ লাইফে গ্যাংস্টার লি জুহুনের দেহে ছিল তখন এই গুন্ডাটার সাথে তার একবার সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় গুন্ডাটার গাল পুড়ে গিয়েছিল। সে পুরা দাগও স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে তেও ডেস্কের ওপরে একটা খাম দেখে সেটা খুলে দেখে সেদিন যখন সে যিশুকে খুন করেছিল সেদিনের একটা ফটোতে দেখা যাচ্ছিল গাড়িটা লয়ার না, বরং সে চালাচ্ছে। এটার ব্যাপারে তেও বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা তাকে সরাসরি সাইকোপ্যাথ হিসেবে ট্রিট করে। চেয়ারম্যান পার্ক এই বাড়িতে যতগুলি পোষা প্রাণী আনত কিছুদিনের ভেতরেই সেগুলো মারা যেত। তিনি বুঝতে পারতেন কাজগুলো তেও করছে, কিন্তু এভাবে যে সে একদিন মানুষ হত্যা শুরু করবে এটা তিনি ভাবতে পারেননি। তবে তেউর ভেতরে কোনো দুশ্চিন্তা দেখা যায় না। সে উল্টো বাবাকে থ্রেট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবার আচরণে সে খুব ক্ষিপ্ত হয়েছিল, তাই মেজাজ ঠান্ডা করতে সে তার ফাউন্টেন পেন থেকে কয়েকটা ড্রাগের ট্যাবলেট বের করে খেয়ে নেয়। এরপরে এলোপাথারিভাবে গাড়ি চালাতে শুরু করে। এতেও মেজাজ ঠান্ডা না হলে সে অযথাই রাস্তায় একজন লোককে আটকে নিজের ফাউন্টেন পেন দিয়ে লোকটাকে হত্যা করে ফেলে। এরপর সে চার্চে গিয়ে ঈশ্বরকে তাচ্ছিল্য করে নিজেকে ঈশ্বর হিসেবে ট্রিট করে। এ সময় তার কাছে থানা থেকে তার একজন অনুচরের ফোন আসে। সে তেউকে জানিয়ে দেয় ডিটেকটিভ জিহং এর কাছে জিয়ংকে হত্যার ভিডিও আছে, আর সে কোনো একটা চ্যানেলের মাধ্যমে সেটা আজ রাতে প্রচার করার প্ল্যান করেছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেয়ে তেও তাকে ধন্যবাদ জানায় এবং এবার তার গুন্ডাকে ফোন দেয় জিহংকে খুনের আপডেট জানতে। তেউকে বিস্মিত করে তখন ফোনটা ইয়েজে রিসিভ করে। আসলে গুন্ডাটা ইয়েজেকে অ্যাটাক করে পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছিল। তখন ইয়েজে হাত দিয়ে ছুরিটা চেপে ধরে এবং বেঁচে যায়। এরপর সে গুন্ডাটাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। তেও বুঝতে পারে সে বিপদে পড়তে চলেছে, তাই সে এবার সোজা কমিশনার জেনারেলের অফিসে চলে যায়। একটু পরে কমিশনার ইয়েজেকে ডেকে পাঠায়। ইয়েজে যাবার পরে কমিশনার তাকে তেউর সাথে কথা বলতে দিয়ে বাইরে চলে যায়। তেউ ইয়েজেকে টাকা, সম্মান, ক্ষমতার প্রলোভন দেখিয়ে কেসটা বন্ধ করে দিতে বলে। তেউ ইয়েজেকে একটা ফর্ম দেয় যেখানে অনেক দামি দামি জিনিস এবং নানান ফ্যাসিলিটিসের লিস্ট ছিল। তবে ইয়েজের তো এসবের প্রয়োজন ছিল না, তাই সে ফর্মটা ছিঁড়ে ফেলে।
এবং তেউর অফার রিজেক্ট করে দিয়ে বলে সে শুধুমাত্র তেউর শাস্তি চায়। এই বলে ইয়েজে বেরিয়ে যায়। ইয়েজে বুড়োতে এসে টিভির সামনে দাঁড়ায় আর একটু পরেই তেউর খুনের ভিডিওটা প্রচার করা হবে এবং তার ভালো মানুষের মুখোশটা খুলে যাবে। কিন্তু ইয়েজের ধারণা ভুল প্রমাণিত হয়। তেউর হাত অনেক উপরমহল পর্যন্ত ছিল। সে সেই সব কানেকশন কাজে লাগিয়ে ড্রামা সাজায়। কমিশনারের সাথে যুক্তি করে সে নিজেই প্রেস কনফারেন্স ডেকে স্বীকার করে সে জিয়ংকে হত্যা করেছে। তবে সে নিজের গল্পটা অন্যভাবে প্রেজেন্ট করে। সে বলে জিয়ং 15 জনকে খুন করা একজন সাইকোপ্যাথ। সে তেউকেও খুনের জন্য ধরে নিয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে নিজের সেলফ ডিফেন্সের জন্য সে জিয়ংকেও হত্যা করেছে। তার সামনে দুটো পথ খোলা ছিল, হয় সে সাইকোপ্যাথটাকে মারবে, না হয় নিজে ওর শিকার হবে। তাই সে লাস্ট মুহূর্তে সাইকোপ্যাথটাকে মারার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে আর কোনো নিরীহ মানুষকে ওর শিকার হতে না হয়। শেষের প্রমাণ হিসেবে নিউজে ইয়েজের দেওয়া ফুটেজটা দেখানো হয়। তবে ফুটেজের শুধু প্রথমের অংশটা দেখানো হয়। জিয়ং তেউকে ধরে নিয়ে গেছে এইটুকু দেখিয়ে কাট করে দেওয়া হয়। ফলে সবাই মনে করে তেউর এখানে কোনো দোষ নেই। উপরন্তু সে একজন সাইকোপ্যাথকে মেরে সমাজের উপকার করেছে। তেউর শাস্তি পাওয়ার বদলে রাতারাতি হিরো হয়ে যায় এবং ল্যাক অফ এভিডেন্স দেখিয়ে তাকে কেস থেকে মুক্ত করে দেওয়া হয়। তেউ রেহাই পেয়ে বের হবার সময়ে ইয়েজের মুখোমুখি হয় এবং তাকে তাচ্ছিল্য করে চলে যায়। ইয়েজে চলে যাবার সময়ে তেউর দুজন লোক তাকে তুলে নিয়ে যায়। এরপরে তার কাছে খোঁজাখুঁজি করে যখন ফুটেজের আর কোনো কপি না পায়, তখন তারা তেউকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। তেউ ইয়েজেকে ছেড়ে দিতে বলে আর জানায় ওর সাথে সে নিজেই ডিল করবে। তেউ এ সময় বিমানে ভ্রমণ করছিল। ফোন রেখে সে নিজের ফাউন্টেন পেনটা বের করে। এই পেনের ভেতরে সে সবসময় ড্রাগ রাখে। সে কয়েকটা ড্রাগের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। তেউর ঘুম ভাঙে বিমানের কাঁপাকাঁপিতে। সে দ্রুত জেগে উঠে দেখে মনিটরে কেউ তার জন্য ভিডিও ছেড়ে গেছে। ভিডিওতে একজন প্রেজেন্টার জানাচ্ছিল তেউ তার ছোট ভাই জিন থেকে খুন করে সেটাকে বিমান দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিল। পাশাপাশি মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে সে আরেকটা চাল চেলেছিল। সে জেসিউপকে 3 বিলিয়নের লোভ দেখিয়ে 8000 মিটার ওপর থেকে প্যারাশুট ছাড়াই জাম্প করিয়েছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে শাস্তি হিসেবে পাওয়া ইয়েজের অধিকাংশ মৃত্যুর পেছনে তেউই দায়ী ছিল। যাই হোক, তেউ পাইলটকে খুঁজতে গিয়ে দেখে বিমানে পাইলট নেই। বিমানটা অটো পাইলট মোডে আছে। এ সময় মনিটরে অ্যালার্ট করে আর 30 সেকেন্ডের ভেতরে বিমানটা ধ্বংস হয়ে যাবে। তেউ দ্রুত একটা প্যারাশুট খুঁজে বের করে এবং সেটা দিয়ে নিচে ঝাঁপ দেয়। একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়ে সে প্যারাশুটের সাহায্যে একটা রাস্তার উপরে ল্যান্ড করে। তখনই আবার একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে দেয়। যদিও এতে তার খুব বেশি ইনজুরি হয় না। গাড়িটা আবারও ফিরে আসে এবং গাড়ি থেকে ইয়েজে মানে ডিটেকটিভ জি হুং নেমে আসে। তাকে দেখে তেউ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। আসলে ইয়েজে আগেই সন্দেহ করেছিল তেউ তার সমস্ত পাওয়ার ইউজ করে এইবারও বেঁচে যেতে পারে, তাই সে একটা ব্যাকআপ প্ল্যানও করে রেখেছিল। ইয়েজে এবার তার শাস্তি স্বরূপ জন্ম নেওয়া প্রতিটি জীবনের স্মৃতি কাজে লাগায়। গ্যাংস্টার লি জুহুনের বসের মাধ্যমে তেউ তার ভাই জিন থেকে খুন করিয়েছিল। জিহুনের বস তার সমস্ত ক্লায়েন্টদের সাথে ডিলের রেকর্ড একটা হার্ড ড্রাইভে জমা রাখত। ইয়েজে জুহুনের স্মৃতি কাজে লাগিয়ে সে হার্ড ড্রাইভটা খুঁজে বের করে। এরপর ইয়েজে জিনতের স্মৃতি কাজে লাগিয়ে জানতে পারে তেউ তার ড্রাগের ট্যাবলেটগুলো তার ফাউন্টেন পেনের ভেতরে রাখে। তো তেউকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে প্রোটোকল অনুযায়ী তার সব জিনিসপত্র একটা বক্সে জমা নেওয়া হয়েছিল। সেই বক্সে তার পেনটাও রাখা ছিল। ইয়েজে সুযোগ বুঝে ড্রাগের ট্যাবলেটগুলোর জায়গায় ঘুমের ট্যাবলেট রেখে দিয়েছিল। ফলে বিমানে উঠে তেউ সেই ট্যাবলেট সেবন করায় ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগ নিয়ে পাইলটের জায়গায় ইয়েজে প্লেনের কন্ট্রোল নেয়। সে আবারও লি জুহুনের স্মৃতি ইউজ করে প্লেনের ইঞ্জিনে বম ইনস্টল করে দেয় এবং প্লেনটা অটো পাইলট মোডে করে দেয়। এরপর সে জেসিউপের প্যারাজাম্পিংয়ের স্মৃতি এবং টেকনিক কাজে লাগিয়ে প্যারাশুট নিয়ে সেফলি প্লেন থেকে বেরিয়ে আসে। ইয়েজে তেউর বড় ভাইয়ের হত্যার ডিলিংয়ের ভিডিও এবং জিয়ংয়ের স্টুডিওর ফুটেজ আরেকটা চ্যানেলকে পাঠিয়ে দিয়েছিল। ফলে সেগুলো টেলিকাস্ট হওয়ায় তেউর মুখোশ অলরেডি পাবলিকের সামনে খুলে গেছে। তো তেউর সমস্ত সত্যি বের হয়েই গেছে। এবার ইয়েজে হাতে গ্লাভস পরে আহত তেউর মুখ চেপে ধরে, ঠিক যেভাবে সে গেওনোকে হত্যা করেছিল। কিন্তু নিয়ম অনুযায়ী ইয়েজে কাউকে হত্যা করতে পারবে না, তাই সেই মুহূর্তে ডেথ সেখানে হাজির হয়ে যায়। ইয়েজে তবুও ডেথকে তোয়াক্কা করছিল না। সে প্রয়োজনে নরকে যাবে, তবুও তেউকে ছাড়বে না। কিন্তু এই সময় ইয়েজের পকেট থেকে যিশুর কলমটা পড়ে যায়। কলমটা দেখে সে ইমোশনাল হয়ে যায়। তার যিশুর কথা মনে পড়ে। যিশু নিশ্চয়ই চাইতো না ইয়েজে কোনো খুনি হোক, তাই ইয়েজে তেউকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। সুযোগ পেয়ে তখনই তেউ ইয়েজেকে হত্যার জন্য তেড়ে আসে। কিন্তু প্যারাশুটটা তখনও তার পিঠের ব্যাগের সাথে লাগানো ছিল, তাই বাতাসের তোপে তাকে সহ প্যারাশুট পেছনে উড়ে যায় এবং তেও দ্রুতগামী একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড আহত হয়ে যায়।
তেউর ঝামেলা মেটার পরে ইয়েজে এবার জেলে তেউর লয়ারের সাথে দেখা করতে যায়। সেদিন তেউ যখন যিসু এবং গেউনকে খুন করেছিল এই লয়ারই তাকে হেল্প করেছিল। এছাড়া তেউর পূর্বের অপরাধগুলোর সঙ্গী এই লয়ার, তাই ইয়েজে এবার তাকে সাহায্য করতে যায়। ইয়েজে লয়ারকে বলে, আমি জানি তুমি খুন করনি, তেউ খুন করে তোমার ওপরে দোষ চাপিয়েছে। প্রমাণ হিসেবে ইয়েজে সেই মেমোরি কার্ডটা দেখায়। খুনের দিন তেউর গাড়ির ড্যাশক্যাম থেকে লয়ার যেটা খুলে ড্রেনে ফেলে দিয়েছিল। মেমোরি কার্ডটা দেখে লয়ার আনন্দে তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে অস্থির হয়ে যায়। ইয়েজে তখন বলে, রুকো যারা, সবার করো। এই বলে মেমোরি কার্ডটা দাঁতের নিচে চেপে রেখে চাপ দিয়ে ভেঙে ফেলে। এটা দেখে লয়ার চিৎকার করে উঠে জিজ্ঞেস করে সে এটা কেন করলো। এই মেমোরি কার্ডটাই তার বাঁচার একমাত্র অবলম্বন ছিল। উত্তরে ইয়েজে বলে সে যা পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে জেল খাটা লাগবে। জেল খাটার পরে যদি কখনো সে ছাড়া পায় তবে বাকিটা জীবন খুনির পরিচয়ে অসম্ভব কষ্ট নিয়ে কাটাতে হবে। এই বলে ইয়েজে বেরিয়ে আসে। এরপর ইয়েজে হাসপাতালে তেউকে দেখতে যায়। তেউর অলরেডি 2টো সার্জারি করা হয়েছে। সে এখন বাঁচা মরার মাঝখানে অবস্থান করছে। বাই চান্স যদি সে সার্ভাইভ করেও যায় তবুও আইনের ফাঁদ থেকে সে বের হতে পারবে না। আগের কেসগুলোর পাশাপাশি সেদিন রাস্তায় একটা অপরিচিত লোককে সে হত্যা করেছিল, সেটার মামলাও তার ওপরে চলমান রয়েছে। ছেলের কৃতকর্মের জন্য চেয়ারম্যান পার্ক কোম্পানির পজিশন থেকে সরে দাঁড়ায় আর প্রফেশনাল ম্যানেজারকে তার পজিশনে দায়িত্ব দেওয়া হয়। যাই হোক, ইয়েজে তেউর কাছে গিয়ে দেখে সে এক চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। তেউর 2টো পাই কেটে ফেলে দেওয়া হয়েছে। সে অক্সিজেন ছাড়া শ্বাস নিতে পারছে না। ইয়েজে তেউকে বলে সৃষ্টিকর্তা তোমাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছেন যাতে তুমি দুনিয়াতেই নরকের শাস্তি ভোগ করতে পারো। তুমি মানুষ হত্যা করে সবচেয়ে বেশি আনন্দ পেতে, অথচ এখন আর একটা মাছিও মারতে পারবে না। তোমার জন্য এর চেয়ে কঠিন শাস্তি আর কিছুই হতে পারে না। কথাগুলো বলে ইয়েজে বেরিয়ে যায়। এরপরে সে যিশুর মেমোরিয়ালের সামনে যায়। ইয়েজে যিশুর কলমটা স্মৃতিস্তম্ভের ভেতরে রেখে চলে যায়। এরপরে আরো কিছুদিন ইয়েজে ডিটেকটিভ জি হিয়ং এর দেহে কাটিয়ে দেয়। ইয়েজে তো জানতই যে কোনো মুহূর্তে মৃত্যু তাকে হানা দেবে, তাই সে ভয়ডরহীনভাবে ক্রিমিনালদের ধাওয়া করে একের পর এক কেস সলভ করতে থাকে। একদিন একটা আসামি ধরতে গেলে ইয়েজে প্রায় মারাই পড়েছিল, তবে তার সহকর্মী জিহুন তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ধস্তাধস্তির সময় জিহুন হাতে চোট পেলে ইয়েজে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই সময় জিহুনের স্ত্রী এবং মেয়ে হাসপাতালে ছুটে এসে তাকে ইনজুর্ড দেখে কাঁদতে শুরু করে। জিহুনের বাচ্চা মেয়ে সিওলগি খুবই ঘাবড়েছিল, তাই ইয়েজে তাকে শান্ত করার জন্য ক্যাফেতে নিয়ে যায়। সিওলগি বলে তার বাবা ডিউটি করতে গেলেই চোট নিয়ে বাড়ি ফেরে, এই জন্য বাবা ডিউটিতে গেলেই তার খুব দুশ্চিন্তা হয়। ইয়েজে সিওলগিকে কথা দেয় সে তার বাবাকে প্রোটেক্ট করবে, সে খেয়াল রাখবে জিহুনের কেউ যেন ক্ষতি না করে। এটা শুনে বাচ্চা মেয়েটা এক বুক ভরসা পেয়ে যায়। ইয়েজের হাতে একটু চোট খেয়াল করে মেয়েটা ব্যাগ থেকে টেপ বের করে সেখানে লাগিয়ে দিয়ে বলে তুমিও নিজের খেয়াল রাখবে যাতে আর চোট না পাও। ইয়েজে সিওলগিকে বাবা মার কাছে পৌঁছে দিয়ে চলে যাবার সময়ে খেয়াল করে এদের ফ্যামিলিটা কত হ্যাপি। তার আফসোস হয় সেদিন যদি সে বোকার মতো সুইসাইড না করত তাহলে হয়তো তারও এরকম ফ্যামিলি থাকতো। যাই হোক, কিছুদিন পরে ইয়েজে এবং জিহুন একজন ড্রাগ ডিলারকে তাড়া করে একটা বিল্ডিং এর ছাদে চলে আসে। এই সময় ড্রাগ ডিলারটা ব্যাগ থেকে তার গান বের করে জিহুনের পায়ে একটা এবং ইয়েজের হাতে একটা গুলি চালায়। তারা দুজনে ড্রাগ ডিলারের সামনে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। এই সময় ইয়েজের জিহুনের মেয়ে সিওলগির কথা মনে পড়ে। সে সিওলগিকে প্রতিশ্রুতি দিয়েছিল জিহুনকে প্রোটেক্ট করবে, তাই ইয়েজে ড্রাগ ডিলারের ওপরে ঝাঁপিয়ে পড়ে। ড্রাগ ডিলার ইয়েজের পেটে 2টো গুলি চালিয়ে দেয়। তখন ইয়েজে ড্রাগ ডিলারকে সহ ছাদের ওপর থেকে ঝাঁপ দেয় এবং সে মারা যায়। জিহুনকে বাঁচাতে গিয়ে জি হিয়ং এর দেহে থাকা ইয়েজের নবম জীবনেরও সমাপ্তি ঘটে। নরকের দরজায় জেগে ওঠার পরে ডেথ ইয়েজেকে বলে তাকে সাবধান করা হয়েছিল সে কাউকে হত্যা করতে পারবে না এবং নিজেও আত্মহত্যা করতে পারবে না। তবু সে কেন এরকম করলো ডেথ তার এক্সপ্লেনেশন চায়। ইয়েজে জানায় সে এটা না করলে ড্রাগ ডিলার জিহুনকে মেরে ফেলতো, সে ওর জীবন বাঁচাতেই নিজেকে স্যাক্রিফাইস করেছে। কথাটা বলার সময় ইয়েজের স্বরে ডেথ একটু অহংকার লক্ষ্য করে, তাই সে ইয়েজেকে জিজ্ঞেস করে কে তুমি, কাউকে বাঁচানোর তুমি কে, কি তোমার পরিচয়। ইয়েজে ডেথের প্রশ্নের মানে বুঝতে পারে না। ডেথ হাসতে হাসতে ইয়েজেকে গুলি চালায় এবং সে 10ম লাইফে পৌঁছে যায়। ইয়েজের আত্মা এবার একজন ভবঘুরে ভিখারির দেহে ঢুকেছিল। নিজের পরিস্থিতি দেখে ইয়েজে বুঝতে পারে ডেথ কেন তখন হাসছিল। ইয়েজে পাশের মলের টিভি নিউজে দেখতে পায় তার আগের জন্মে ডিটেকটিভ জিহুং এর মৃত্যুর খবর দেখানো হচ্ছে। তার সম্মানার্থে তেকাং হাসপাতালে ফিউনারেলের আয়োজন করা হয়েছে। এই নিউজটা হাসপাতালের বেডে শুয়ে তেউ দেখছিল। নিউজটা দেখে এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও সে হাসতে শুরু করে। এদিকে ইয়েজে ভাবে যাই নিজের ফিউনারেল কেমন হচ্ছে
একটু দেখে আসি। এই বলে সে ফিউনারেল দেখতে যায়। জিহং এর ডেড বডির সামনে জিহুন এবং তার পরিবার অনেক কান্নাকাটি করছিল, যেন তাদেরই খুব আপনজন মারা গেছে। সিউলগিকে দেওয়া কথা রাখার জন্য সিউলগি চোখের পানি ফেলে তাকে ধন্যবাদ জানায়। এটা দেখে ইয়েজো ইমোশনাল হয়ে যায়। এ সময় তার দিকে সিউলগির চোখ পড়ে এবং সে তাকে হাত নাড়িয়ে হাই জানায়। কিন্তু এবারের ইয়েজের নোংরা মলিন চেহারা দেখে সিউলগি ভয় পেয়ে যায় এবং মায়ের কোলের ভেতরে লুকিয়ে পড়ে। এই সময় একজন লোক ইয়েজেকে খেয়াল করে তাড়িয়ে দিতে চায়, তবে আরেকজন এসে ইয়েজেকে ফকির ট্রিট করে পলিথিনে কিছু খাবার ধরিয়ে দেয়। নিজের পরিস্থিতি উপলব্ধি করে ইয়েজে চলে যাচ্ছিল, তখন সেখানে প্রধানমন্ত্রী এবং একদল সাংবাদিক চলে আসে। এসব দেখে ইয়েজে ফিল করে সে জিহং হয়ে যত সম্মান কামিয়েছিল তার এক ফোঁটাও তার ভাগ্যে জুটল না। তার কৃতকর্মের জন্য জিহং এখন এত সম্মান পাচ্ছে, অথচ তার দিকে কেউ ঘুরেও দেখছে না। ইয়েজে মন খারাপ করে বেরিয়ে যাবার সময়ে সিঁড়িতে জিহুনকে দেখতে পায়। জিহুন হাউমাউ করে কান্নাকাটি করছিল। ইয়েজে তাকে সান্ত্বনা দেবার জন্য কাঁধে হাত রেখে বলে, ওর মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী ভেবো না। ও নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের মৃত্যু নিশ্চিত করেছে। তার মুখে এসব কথা শুনে জিহুন রেগে যায় এবং কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তুই কে যে এত বড় বড় কথা বলছিস? কে তুই? জিহুনের মুখে কথাটা শুনে ইয়েজের ডেথের কথা মনে পড়ে। ডেথও তাকে ঠিক একই প্রশ্ন করেছিল, সে কে? ইয়েজে নিজের কী বা পরিচয় দেবে, কারণ তার তো কোনো পরিচয় নেই। সে বারবার প্যারাসাইটের মতো অন্যের দেহে ভর করছে এবং মারা যেতেই পরিচয় হারিয়ে ফেলছে। নিজের পরিচয় বলতে না পারায় ইয়েজে এবার কাঁদতে শুরু করে। তা যিশুর বলা একটা কথা মনে পড়ে, মানুষ তখনই সুখী হয় যখন সে সত্যিকার অর্থে নিজের মতো করে বাঁচতে পারে। নিজের চাহিদা মতো হতে না পারলে দিন শেষে সেই জীবন মূল্যহীন। ইয়েজের এই মুহূর্তে নিজেকে একদম মূল্যহীন মনে হচ্ছিল। এই সময় সে খেয়াল করে সে যার দেহে আছে তার স্মৃতিগুলো মনে করাতে ক্রিস্টাল পাথরের গোলকটা তার দিকে এগিয়ে আসছে। সে আর এই লোকের লাইফ হিস্ট্রি জানতে চাইছিল না, তাই দ্রুত পালাতে গিয়ে সিঁড়ি ফসকে পড়ে যায় এবং এই জন্মেও তার মৃত্যু ঘটে। নরকের দরজায় জেগে উঠতেই ঘড়ির কাঁটা দুইয়ের ঘরে পিছিয়ে যায়, অর্থাৎ আর দুটো জীবন পার করলেই ইয়েজের এই শাস্তির ধাপ শেষ হয়ে যাবে। ইয়েজে ডেথকে দ্রুত গুলি করতে বলে। সে যত দ্রুত সম্ভব এই খেলা শেষ করতে চায়। ডেথ বলে ইয়েজের প্রতিটা জন্মে নতুন নতুন শিক্ষা পাবে এবং তার মানসিক কষ্ট বাড়তেই থাকবে। শেষ মৃত্যুর আগে ইয়েজে এমন কষ্ট পাবে যা তার ধারণারও বাইরে। ইয়েজে বলে সে আর কষ্টে ভয় পায় না, সে নেক্সট লাইফটা আত্মহত্যা করেই শেষ করে দেবে। ডেথ বাঁকা হাসি দিয়ে ইয়েজেকে গুলি চালায় এবং এবার ইয়েজের আত্মা বর্তমানে না গিয়ে অতীতের একজনের দেহে ঢুকে যায়। ইন্টারেস্টিংলি অনেক বছর আগে ইয়েজে যখন তেকাং কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, এই সময় তার সামনে যে লোকটা তেওর গাড়ির সামনে দাঁড়িয়ে সুইসাইড করে মরে গিয়েছিল, ইয়েজের আত্মা এবার সেই লোকটার দেহে ঢুকে পড়ে। যদিও লোকটার কথা ইয়েজের তখন মনে পড়ছিল না, সে যা সুইসাইড করে এই রাউন্ডটা শেষ করতে চাইছিল। এই জন্য সে রাস্তার দিকে দৌড়াতে শুরু করে। এ সময় সে ফ্ল্যাশব্যাকে লোকটার হিস্ট্রি জানতে পারে। লোকটা একজন চাকুরিজীবী ছিল, সে তার পরিবার নিয়ে খুবই সুখে ছিল, কিন্তু হঠাৎ তার জীবন চেঞ্জ হয়ে যায়। তাকে চাকরি থেকে বিতাড়িত করা হয়, তার স্ত্রী ডিভোর্স দিয়ে দেয়। সবকিছু হারিয়ে লোকটা নিঃস্ব হয়ে পড়ে। এই জন্য লোকটা সুইসাইড করেছিল। তো লোকটার দেহে থাকা ইয়েজেও আবারও একই ঘটনা ঘটায়। গাড়িতে ধাক্কা খাবার পরে ইয়েজে তার পাশে নিজেকেই দেখতে পায়। সে নিজের বাস্তব চরিত্রের দিকে হাত এগিয়ে দেয়, কিন্তু সে নিজেও তখন নিজেকে চিনতে পারে না। আরও একবার করুণ মৃত্যুর মধ্য দিয়ে সে নরকের দরজায় জেগে ওঠে। ডেথ তাকে তাচ্ছিল্য করে বলে, তুমি আমার তৈরি করা নিয়ম মেনে আমাকে মানে মৃত্যুকে হারিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু এখনো তুমি সেটা পারোনি। তোমার শুধুমাত্র আর একটা জীবন পাওয়াই বাকি আছে। ডেথের গেম চক্রে ইয়েজে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই সে বলে এখন শুধুমাত্র মৃত্যুই তাকে মুক্তি দিতে পারে। সে ডেথকে দ্রুত গুলি চালাতে বলে। সে দ্রুত গেমটা শেষ করতে চায়। এতে যদি তাকে নরকে পাঠানো হয় তবুও তার কিছু যায় আসে না। সে জাস্ট এই ফালতু গেম থেকে মুক্তি পেতে চায়। ডেথ আবারও বাঁকা হাসি দিয়ে বলে, মনে তো হচ্ছে না তুমি এত সহজে এই গেম থেকে মুক্তি পাবে। এবার আর তুমি সহজে মরতে পারবে না। এই বলে ডেথ ইয়েজেকে গুলি করে 12তম লাইফে পাঠিয়ে দেয়। নতুন জীবনে এসে ইয়েজের সবকিছু এলোমেলো হয়ে যায়। এবার যেটা ঘটেছে সেটা সত্যিই তার ধারণার বাইরে, কারণ এবার ইয়েজের আত্মা তার মায়ের শরীরে চলে এসেছে। আর ইয়েজের আত্মা শুধুমাত্র তাদের শরীরে পাঠানো হয় যারা শীঘ্রই মরতে চলেছে, অর্থাৎ তার মাও নিশ্চয়ই এবার মরে যাবে। নিজের মায়ের মৃত্যু ইয়েজে কিভাবে আটকাবে? ইয়েজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বিস্মিত হয়ে বলে, এটা ঠিক না। এ সময় সে খেয়াল করে আয়না ভেঙে ক্রিস্টাল পাথরটা বেরিয়ে আসছে। সে মায়ের স্মৃতির ফ্ল্যাশব্যাক দেখতে চাইছিল না, তো
তবুও ক্রিস্টাল পাথরটা তাকে মায়ের স্মৃতির ফ্ল্যাশব্যাক দেখিয়ে দেয়। যে ভাবত সে মায়ের ব্যাপারে সবকিছুই জানতো, কিন্তু ফ্ল্যাশব্যাক দেখার পরে সে বুঝতে পারে মায়ের ব্যাপারে আদতে সে কিছুই জানতো না। ইয়াং বয়সে তার মায়ের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সত্যি করার আগেই সে কারো স্ত্রী হয়ে যায়। এরপরে সে একজন মাও হয়েছিল। তখন নিজের পুরো স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সে সুখী একটা সংসারের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে তার স্বামী মারা যায়। তখন তার একমাত্র বাঁচার অবলম্বন হয়ে দাঁড়ায় একমাত্র ছেলে ইয়েজের জন্য মা আবারও নতুন করে জীবন শুরু করে। মা একটা কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানি ব্যবসায় লস খাওয়ায় মাকে চাকরিচ্যুত করে দেয়। এই সময় ইয়েজে আবার প্রচণ্ড অসুখে পড়ে। ছেলের কষ্ট দেখে মা বারবার প্রার্থনা করতেন ছেলের বদলে যদি তিনি অসুস্থ হতেন তবুও সেটা ভালো ছিল। তার উপরে আবার কোম্পানি চাকরিচ্যুত করায় তিনি এবার কর্মহীন হয়ে পড়েন। যে ভাবত সে সবচেয়ে খারাপ পরিস্থিতি ফেস করেছে, কিন্তু মা তার চেয়ে অনেক বেশি খারাপ পরিস্থিতি ফেস করেছে। তবুও মা হাল ছাড়েনি। কখনো গার্মেন্টসে কাজ, কখনো রেস্টুরেন্টে ওয়েটারের কাজ, কখনো বা ক্লিনারে কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে গেছে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে ইয়েজের সব চাহিদা মেটানোর চেষ্টা করে গেছে। এরকম একজন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। তবুও কখনো ইয়েজে এটা উপলব্ধি করতে পারেনি। ইয়েজে যেদিন সুইসাইড করে মা তাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু ইয়েজে একবারও ফোন রিসিভ করেনি। এরপরে যখন মায়ের কাছে কল ব্যাক আসে ইয়েজে ভেবে মা দ্রুত ফোনটা রিসিভ করে, কিন্তু তখন একজন পুলিশ অফিসার মাকে ইয়েজের মৃত্যুর কথাটা জানায়। মাকে মর্গে ডাকা হয় ইয়েজের লাশ শনাক্ত করতে। একজন মা নিজের ছেলের লাশ শনাক্ত করছে, এর চেয়ে নিষ্ঠুর মুহূর্ত বোধ হয় এই দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। মৃত্যুর কষ্ট ছোঁয়াচে হয়। একজন মরে গেলে তার কষ্ট প্রিয়জনদের বয়ে নিয়ে বেড়াতে হয়। ইয়েজে মরার পরে মা এবং যিশু সর্বদা তার কষ্ট বয়ে বেরিয়েছে। ইনকোয়ারির সময়ে পুলিশ মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। পুলিশ মাকে জিজ্ঞেস করে ইয়েজে কি কারণে সুইসাইড করলো, তিনি সেটা জানেন কিনা। মা ইয়েজের সুইসাইডের দায় নিজের ওপরে নিয়ে বলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী। ও যদি আমার গর্ভে না জন্মে কোনো বড় লোক এবং ভালো ফ্যামিলিতে জন্মাতো তাহলে হয়তো ওকে এভাবে মরতে হতো না। কথাগুলো বলে মা কেঁদে ফেলে। মায়ের কর্মক্ষেত্রে একদিন তার এক সহকর্মী খুব আনন্দ করছিল, কারণ তার নাতনির সেদিন 1 বছর পূর্ণ হয়েছিল। সবাইকে নিয়ে সে অনেক গল্পগুজব করছিল। মায়ের তখন খুব খারাপ লাগে। যে বেঁচে থাকলে তারও এতদিন সংসার সন্তান হয়ে যেত, সেও এভাবে সবার সাথে গল্প করতে পারত। মা ওই মহিলাকে কিছু টাকা দিয়ে নাতনির জন্য জামাকাপড় কিনে দিতে বলে পাশের রুমে চলে যায়। এতে অবশ্য ওই মহিলা আপসেট হয়। মায়ের টাকা দেওয়াটা সে অলক্ষণে মনে করে। আরেকজন সহকর্মী আবার বলে ওঠে সে তার মেয়ের বিয়েতে মাকে ইনভাইট করবে না। ইয়েজের মৃত্যুর পরে এভাবেই মাকে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে। ইয়েজের ডেথকে একবার জোর গলায় বলেছিল সে সুইসাইড করে শুধুমাত্র নিজের ক্ষতি করেছে, কিন্তু আজ সে বুঝতে পারছে তার স্বার্থপরের মতো সুইসাইডের কারণে মায়ের কত বড় ক্ষতি করে দিয়েছে। নিজের ভুলের কারণে ইয়েজেকে আরো 11 বার মরতে হয়েছে। সেসব মৃত্যু অনেক কষ্টকর ছিল, তবুও সেসব মৃত্যুর চেয়ে সে যিশুর মৃত্যুতে আরো বেশি কষ্ট পেয়েছিল। তাই এখন সে উপলব্ধি করতে পারছে তার মৃত্যুতে মা কতখানি কষ্ট পেয়েছিল। ইয়েজে এবার কাঁদতে শুরু করে। অনুশোচনায় তার ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যায়। যাই হোক, পরের দিন ইয়েজে মায়ের রুটিন অনুযায়ী কাজে যায়। অনেকদিন থেকেই মায়ের হাঁটুতে খুব ব্যথা করত। ইয়েজে এবার ফিল করতে পারে মা কতটা কষ্ট করে বাইরে কাজ করত। বাড়ি ফিরে পা মালিশের সময়ে ইয়েজে ড্রয়ারে একটা ব্যাংকের পাসবই দেখতে পায়। ইয়েজে যখন ছোট তখন থেকেই মা একটু একটু করে টাকা জমাচ্ছিল, যাতে ইয়েজে বড় হলে মা তার জন্য একটা বাড়ি বানাতে পারে। মা এতদিন ধরে সেই সেভিংস অ্যাকাউন্টটা চালিয়ে যাচ্ছিল, অথচ ইয়েজে মায়ের সেই স্বপ্নটাও পূরণ করার সুযোগ দেয়নি। পরের দিন কাজ ছেড়ে স্টেশনে নামতেই ইয়েজের খেয়াল হয় এই স্টেশনটা তার মেমোরিয়ালের পাশেই। তাই সে নিজের মেমোরিয়ালে একবার ঢু মেরে আসে। এখানে আসার পরে সে মায়ের স্মৃতিতে জানতে পারে মা কাজ সেরে রোজ এখানে একবার করে আসতো। মা মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে অনেক কথাও বলতো। একদিন মা বলে আমি দোয়া করেছিলাম পরের জন্ম তুই যেন আমার ছেলে হয়ে জন্মাস। আমি সেই দোয়া ফিরিয়ে নিচ্ছি। আমি চাই পরের জন্মে তুই ভালো ফ্যামিলিতে জন্মা, তাহলে এই জন্মের মতো তোকে আফসোস নিয়ে মরতে হবে না। পরের জন্মে তুই তোর পুরোটা আয়ুকাল কাটাতে পারবি। ইয়েজে কাঁদতে কাঁদতে নিজের মনে বলে মা আমি পরের জন্মেও তোমার সন্তান হয়েই জন্মাতে চাই। কিন্তু মৃত্যু যে তাকে মায়ের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সে চাইলেও মাকে আর এই কথাটা বলতে পারবে না। ইয়েজের মনে পড়ে সে একবার মাকে জিজ্ঞেস করেছিল তিনি কোথায় ঘুরতে যেতে চান। মা ওবং পর্বতের কথা বলেছিল। বাবা বেঁচে থাকতে মা প্রায়ই বাবার সাথে সেখানে যেত। ইয়েজেও মাকে কথা দিয়েছিল সে মাকে ওবং পর্বতে নিয়ে যাবে। এমনকি সে এটাও বলেছিল মা যদি হাঁটতে না পারে তাহলে সে মাকে ঘাড়ে করিয়ে জায়গাটা ঘুরিয়ে আনবে। কিন্তু সে মাকে দেওয়া কথা রাখতে পারেনি।
তাই ইয়েজে এবার মায়ের শরীরটা নিয়ে ওবং পর্বতে যাবার সিদ্ধান্ত নেয়। ওবং পর্বতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার সময়ে তার উপলব্ধি হয় দুনিয়াটা কত সুন্দর। সে মনে মনে মায়ের কাছে কথা না রাখার জন্য ক্ষমা চায়। এরপর সে যখন ফিরে যাচ্ছিল অন্ধকারে পা ফসকে জঙ্গলের ভেতরে পড়ে যায়। সেখানে সাহায্য করার জন্য আর কেউই ছিল না। ইয়েজে ভেবেছিল সে মরে যাচ্ছে, কিন্তু সে মরে গেলে তো মাও মরে যাবে। মাকে বাঁচানোর জন্য সে মরিয়া হয়ে ওঠে। নিজের মনের জোরে সে বেঁচে থাকার চেষ্টা করে। এরপরে সকালে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। সে মনে মনে মাকে না মারার জন্য ধন্যবাদ জানায়। সে গতরাতে মাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তার ফিল হয় মা মর্গে তার লাশটা দেখার পরেও নিশ্চয়ই আকুল হয়ে চাইছিল ইয়েজে যেন যে কোনো মূল্যে বেঁচে থাকে। কথাটা ভেবে ইয়েজে আবারও অনুশোচনায় ভুগতে শুরু করে এবং মায়ের কাছে ক্ষমা চায়। ইয়েজে মাকে এত সহজে মরতে দিতে চাইছিল না, তাই সে মৃত্যুকে হারিয়ে দিয়ে মায়ের শরীরে আরো 32 বছর বেঁচেছিল। ততদিনে ইয়েজে বুঝে গিয়েছিল প্রতিনিয়ত ভয়ের মধ্যে বেঁচে থাকাকে জীবন বলে না। তবুও একসময় সে ভয়ের মধ্যে বেঁচেছিল। তার ভয় ছিল চাকরি হবে না, গার্লফ্রেন্ড ছেড়ে যাবে, প্রেম টিকবে না, আর এসব ভয়েই সে নিজের জীবনটা শেষ করে ফেলেছিল। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকাটাই একটা সুযোগ। খারাপের পরে ভালো আসে। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার বন্যা দুর্যোগ, শীতের কনকনে ঠান্ডা পেরিয়ে তবেই বসন্ত আসে। ইয়েজে সে বসন্ত আসার আগেই হার মেনে নিয়েছিল। এই জন্য তাকে এতগুলো বছর ভুগতে হয়েছে। মায়ের শরীরে আসার পরে ইয়েজে জীবনের আসল মানেটা বুঝতে পেরেছে। অবশেষে মায়ের শরীরে 32 বছর কাটানোর পরে সে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে। সেই সাথে ইয়েজের শাস্তির 12টা জীবন শেষ হয়ে যায়। নরকের দরজায় জেগে উঠে ইয়েজে ডেথকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তোমার সাথে দেখা হতে আমার এতটা সময় লাগবে বুঝতে পারিনি। সে ডেথের সামনে হাঁটু গেড়ে বসে মিনতি করে বলে তাকে যেন বেঁচে থাকার আরেকটা সুযোগ দেওয়া হয়। ডেথ জানায় তার জন্য বরাদ্দ সব বুলেট শেষ হয়ে গেছে। তবু ইয়েজে তার কাছে অনুরোধ করে বলে সে আরেকটা বার দুনিয়াতে নিজের ইয়েজে পরিচয়ে বাঁচতে চায়। ডেথ এটার কারণ জিজ্ঞেস করলে ইয়েজে কাঁদতে কাঁদতে বলে সে শুধুমাত্র মাকে আরেকটা বার জড়িয়ে ধরতে চায়। ডেথ বলে তুমি বলেছিলে তুমি আমার রুলস মেনে আমাকে হারিয়ে দেবে। তুমি মৃত্যুকে হারিয়ে দিয়ে নিজের মাকে বাঁচিয়ে রেখেছিলে, তাই তুমি আমার শাস্তি এবং পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ। আমি আর তোমাকে কোনো শাস্তি দেব না। এখন তোমার সাথে কি ঘটবে সেটা ঈশ্বর ঠিক করবেন। ডেথ ইয়েজেকে এবার আরেকটা বুলেট দেয় এবং সেটা দিয়ে নিজেকে শুট করতে বলে। যদি রিভলভার থেকে গুলিটা বের হয় তবে ইয়েজের ইচ্ছাটা পূরণ হবে, আর যদি গুলি বের না হয় তাহলে ঈশ্বর ইয়েজের কর্ম অনুযায়ী তাকে শাস্তি দেবেন। তো ইয়েজের রিভলভারটা নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেয়, আর ঈশ্বরের কৃপায় সে আবারও নতুন জীবন পায়। ইয়েজের লাইফটা রিস্টার্ট হয়ে যায় এবং সে ওই মুহূর্তে পৌঁছে যায় যখন সে ছাদে দাঁড়িয়ে সুইসাইড নোট লিখে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেবার তার ফোনে বারবার মায়ের কল আসছিল, কিন্তু সে রিসিভ না করে ঝাঁপ দিয়েছিল। তবে এবার বাঁচার সুযোগ পেয়ে ইয়েজে সুইসাইডের অপশন বাদ দিয়ে মায়ের কলটা রিসিভ করে। সেই সাথে সিরিজটাও এখানে শেষ হয়ে যায়। এরপরে হয়তো ইয়েজে সেরকমই জীবন পেয়েছিল যেমনটা সে চাইতো। যাই হোক দর্শক, ভালো মন্দ, দুঃখ কষ্ট, সুখ হাসি কান্না সব মিলিয়ে জীবনে চিরস্থায়ী সুখ বা চিরস্থায়ী দুঃখ বলে কিছু নেই। জীবন প্রতিনিয়ত বদলাবে, আর সেই বদলের সাথে আপনার নিজেকেও খাপ খাইয়ে নিতে হবে। তবেই আপনি যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারবেন। আজ এ পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এরপরে কোন মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।